তরঙ্গে তোমার ছোঁয়া পাঠ ২৬। আকাশটা আজ নির্বিঘ্ন নির্মল স্বচ্ছ, এক ফুটো মেঘও নেই দিগন্ত জোড়া নীল ক্যানভাসে। সূর্যের কোমল কিরণ ছুঁয়ে যাচ্ছে প্রতিটি গাছের পাতা, প্রতিটি ঘরের ছাদ, প্রতিটি হৃদয়। ঝলমলে সেই রোদ যেন রূপকথার আলো, নরম উজ্জ্বল আর ছুঁয়ে দিয়ে যায় গায়ে সোনা মাখা এক অনুভব জাগায়। হাওয়াটা হালকা, তাতে নেই কোনো ক্লান্তির ছোঁয়া। এই রোদের স্নিগ্ধতা মনে করিয়ে দেয় নতুন শুরুর কথা, যেন প্রকৃতি নিজেই পড়েছে রোদ ঝলমলে শাড়ি আর ছড়িয়ে দিচ্ছে আলোয় ভেজা সৌন্দর্য। সেই কখন থেকে নখ কামড়াচ্ছে ফারহা, বুঝতে পারছে না, হিসেব মিলছে না তার। কি করে হতে পারে, কেন হবে, কিভাবে হবে। দালানের বাইরে বড় বারান্দায় বসে আছে সে, ভেবে চলেছে এক মনে। ভেতর থেকে বেরিয়ে এলো স্নেহা, সঙ্গে আছে ঝুমুর। হঠাৎ ফারাকে এক নাগাড়ে নখ খেতে দেখে দুজনেই হা হয়ে গেল রীতিমতো। আরে আরে, কি করছিস সেটা? হ্যাঁ রে, ঘরে তো ভাত আছে, ওইটা খেতি। থতমত খেয়ে গেল ফারহা, হো হো করে হেসে উঠল ঝুমুর। ধপাস করে বসে পড়ল ফারহার পাশে। কি গো ছোট ভাবি, ভাত রেখে নখ খাচ্ছ কেন? ফারহা হকচকিয়ে গেল, ভীষণ চিন্তিত ভঙ্গিতে বলল, না না, তোমরা বুঝতে পারছো না ব্যাপারটা। উফ, একটা মানুষ এভাবে পরিবর্তন হতে পারে নাকি? কিঞ্চিত অবাক হলো স্নেহা আর ঝুমুর। স্নেহা জিজ্ঞাসু কণ্ঠে শুধায়, কে পাল্টে গেছে? আরে লেফট। বাকি কথাটা আর বলল না ফারহা। ছি, কি লজ্জার ব্যাপার। কিভাবে বলবে শয়তান লেফটেন্যান্ট সাহেবের কথাগুলো? তার পরিবর্তন, স্মরণময় মরণ হবে তার। কি হলো ছোট ভাবি, বলো। ফারহা একগাল হেসে বলল, না কিছু না। নখ বড় হয়েছে তো, খেতেও মজা। ছোটবেলায় শুনেছি নখে নাকি দুধ থাকে। ফারহার কথায় আহাম্মক বনে গেল দুজনেই। উল্টাপাল্টা কথা বলে গুটি গুটি পায়ে কেটে পড়ল ফারহা। দুপুর গড়িয়ে আসছে, সূর্যের তেজ যেন কমেই অগ্নিমূর্তির রূপ নিচ্ছে। আকাশে আগুন লেলিহান জ্বলন্ত শিখার মতো রোদ ঝরছে প্রতিটি ধূলিকণায়। পথঘাট ফাঁকা, রাস্তার পাত্তারাও নিস্তব্ধ হয়ে গেছে রৌদ্রের তীব্র আছে। বাতাস যেন থেমে আছে, চারপাশে এক অবঞ্চনীয় উত্তাপ ছড়িয়ে পড়েছে, যাকে ভাষায় বাঁধা প্রায় অসম্ভব। রোদের ধার যেন খঞ্জরের মতো কাটছে ত্বক, দৃষ্টিও ঝাপসা হয়ে আসছে সেই তাপমাত্রায়। দুপুরের এই নির্মম রোদে প্রকৃতি যেন ধুঁকছে ক্লান্ত পিপাসার্ত। দালানের পিছন দিক দিয়ে ডান দিক ঘুরলেই বড়সড় একটা পুকুর রয়েছে আহমেদ পরিবারের। ছিপ ফেলে পাড়ে বসে আছে আরিফা আহমেদ। মাছ ধরার অনেক শখ ওনার। আগে সাজ্জাদুল আহমেদের পা ভালো থাকাকালীন একত্রে মাছ ধরতে আসতেন। রোদ বেশি, ফলস্বরূপ ঘেমে একাকার অবস্থা আরিফা আহমেদের। আজকে বোধহয় আর মাছ ধরা হবে না ওনার। আকস্মাক অনুভব করলেন ছায়া নেমে এসেছে মাথার উপর। একটা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে কেউ, পিছনে ঘাড় ফিরে পরিচিত চিহ্ন মুখখানি দেখে ছোট করে হাসলেন তিনি। চাপা হাসি, তাসফিনের সুচলা দৃষ্টিতে তা এড়ালো না। কি ব্যাপার আম্মু, একা একা রোদে বসে আছেন যে? কথাটি জিজ্ঞেস করতে করতে নিজেও পাশে বসে পড়ল তাসফিন। পুকুরে ছেপ ফেলা দেখে বাকিটা বুঝে গেল সে। নৈশব্দে হেসে বলল, পাক্কা নাইসওয়ালা একটা শাশুড়ি পেয়েছি, সব কিছু খাপে খাপ মিলে যায়। ভ্রু কঞ্চিত করে তাকালো আরিফ আহমেদ, তাই নাকি? একদম। পুকুরের পানিতে পা ডুবিয়ে বসেছে তাসফিন, সঙ্গে ছাতা ধরে আছে দুজনের মাথার উপর। আরিফ আহমেদ নিশ্চুপ, মায়ের নরম হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল তাসফিন। শীতল কণ্ঠে বলল, আচ্ছা আম্মু, বলুন তো রাগের কারণটা কি? না বললে বুঝবো কি করে? আরিফ আহমেদ কটাক্ষ করে বলে ওঠেন, কি করব রাগ না করে? তুমি বাইরে গেলেই আমার মেয়েটাকে ভুলে যাও। সব ভুলে থাকো তাহলে কি করব? হ্যাঁ, তুমি আমার মেয়েটাকে অবহেলা করো কিভাবে তাসফিন? চোয়াল প্রায় ঝুলে এসেছে তাসফিনের। কি বলছে আরিফ আহমেদ এসব? কি বলছো এসব আম্মু? তোমাকে এগুলো কে বলেছে? কোনো কিছু কি ভুল বললাম? নিম্নাষ্ট কামড়ে কিছুটা ভাবুক হলো তাসফিন। আগোছা কিছু একটা মনে হতেই শুধায়, এটা কি ফারহা বলেছে? তো আর কে বলবে শুনি? ফারহাই তো বলল তুমি ওর সাথে এমন এমন করো। থম মেরে গেল তাসফিন। দুষ্টু বউ একটা, কি সুন্দর শাশুড়ির কাছে খারাপ বানিয়ে দিল তাকে। ইস, একবার যদি বউটাকে একা পায় তাহলে আচ্ছা করে মজা বোঝাবো। উফ আম্মু, তুমিও না তোমার মেয়ের কথা মেনে নিলে তো কি করবো হু?
তুমি আমার মেয়েটাকে কষ্ট দিবে আর আমি তা বরদাস্ত করব ভেবেছ? সহসা হেসে ফেলল তাসফিন। সাতা বা হাতে ধরে ডান হাতে আরিফা আহমেদের হাত টেনে নিজের মাথায় রেখে বলল, আপনার কি মনে হয় আমি কখনো আপনার মেয়েকে কখনো কষ্ট দেব? উহু, ওটা আমার দ্বারা হবে না আম্মু। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আরিফা আহমেদ। কিংসত সময় পর ছোট্ট করে হাতের উল্টো পিঠে চুমু এঁকে দিল তাসফিন। ফের অবাক হলেন আরিফা আহমেদ। তাকিয়ে আছেন নির্নিমেষ। আপনার ফাজিল মেয়েটার জন্য দুদিন ধরে রেগেছিলেন আম্মু। মুচকি হাসলেন আরিফা আহমেদ। ছেলেটা বড্ড আদুরে। তার মেয়েটা যে কি করে না সব সময় বাদরামি। অশ্রুসিক্ত নয়নে স্থির হয়ে দাঁড়িয়ে আছে নূপুর। চারপাশে কোলাহল, যেন তার কাছে অনেক দূরের কোনো শব্দ, অস্পষ্ট, অসংলগ্ন। বুকের ভেতর এক অদ্ভুত ধ্বংসের শব্দ প্রতিনিয়ত ধাক্কা দিচ্ছে। নিঃশব্দ ফেটে যাচ্ছে হৃদয়ের অদেখা কণা। জীবনের সবচেয়ে বড় ভুলটা সে আজ বুঝে ফেলেছে। সাইফুলকে বিয়ে করা ছিল কেবল ভুল নয়, ছিল এক অপূরণীয় আর্ত প্রতারণা। সাইফুল যে কিনা একদিন প্রেমের মায়াজালে বেঁধে তার স্বপ্নগুলোকে রঙিন দেখিয়েছিল, সেই এখন এক নিস্পৃহ দায়িত্ব জ্ঞানহীন মানুষ। স্বামী নয়, যেন একজন দূরবর্তী অতিথি যার কাছে স্ত্রীর চোখের জল, সন্তানের কান্না সবই অর্থহীন। বউ বাচ্চার খবর না রাখা মানুষটি যেন নিজের জীবন নিয়েই ব্যস্ত। সেখানে নূপুরের কোনো ঠাঁই নেই। নূপুর আজ বোঝে সম্পর্ক মানে কেবল ভালোবাসা নয়, সমঝোতা, দায়িত্ববোধ আর শ্রদ্ধার এক সূক্ষ্ম জালবোনা থাকে তাতে। সেই জাল আজ ছিঁড়ে গেছে আর তার ভেতর বন্দী হয়ে আছে এক অসহায় নারী, যার নাম নূপুর। ঠিক আছিস? তাসফিনের কণ্ঠস্বর শুনে চমকে উঠল নূপুর। দ্রুত চোখ মুছে তাকালো। বোনটা যে কষ্টে আছে তা বুঝতে বাকি নেই ওনার। কাঁদছিস কেন? কই? শোন নূপুর, জীবনে যা কিছু হয় তা সে যে সব সময় সঠিক সেটা কিন্তু নয়। মাঝে মাঝে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, পরে তা আবার বুঝতেও পারি। তাই বলে যে ভুলটাকে আঁকড়ে ধরে বসে থাকবো তা তো হতে পারে না। নূপুর বুঝতে পারে না তাসফিন কথার সারমর্ম। কি বুঝাতে চাইল সে? বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছে পিথা। অপেক্ষা করে চলেছে বাস আসার। আজকে অনেকটাই লেট হয়ে গেছে তার। এই রোদ্দুরে হেঁটে যেতে ভীষণ কষ্ট হবে। হঠাৎ করে একটা বাইক এসে থামলো তার সামনে। নিহালকে বাইক সহ দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে পিথা। যেমন চমকেছে তেমন খুশিও হয়েছে। আপনি এসেছেন? পিথা প্রচণ্ড উত্তেজনায় অদ্ভুত প্রশ্ন করে বসে। নিহাল ছোট্ট করে দম নিয়ে বলল, এই রোদে দাঁড়িয়ে আছো কেন? আসলে আমি কলেজ থেকে ফিরছিলাম, বাসের অপেক্ষা করছি। নিহাল কিছু বলল না। পিতার ভীষণ ইচ্ছে করলো বলতে, আমাকে আপনার সাথে নিয়ে যাবেন বাইকে, কিন্তু ভয়ের কারণে বলতে পারল না। নিহাল আগ বাড়িয়ে বলল, চলে এসো, আমি পৌঁছে দিচ্ছি। গদগদ হয়ে উঠে পিতা, সত্যি? এত খুশি হওয়ার কিছুই নেই। তুমি জানো আমি কিন্তু। আপনি নূপুর আপুকে ভালোবাসেন জানি আমি। নিহাল প্রত্যুত্তরে কিছু বলল না। আর না পিতা। পিতা একরাশ আড়ষ্টতা নিয়ে বাইকে উঠে বসল। এইটুকু তার স্বস্তি, অন্তত কিছুক্ষণের জন্য হলেও নিহালের কাছাকাছি থাকতে পারছে সে। নিহাল জানে পিতা মেয়েটা বড্ড বেশি ভালো, কিন্তু ভালোবাসা তো আর বারবার হয় না, একবারই হয়, আর সেটা হয়েছে নূপুরের ক্ষেত্রে। রাত নেমে এসেছে ধীরে ধীরে, যেন এক ক্লান্ত পথিক দিনের বোঝা নামিয়ে বসেছে অন্ধকারের কোল ঘেঁষে। সকালটা ছিল রোদের উজ্জ্বলতায় ভরা। রাজধানীর ব্যস্ত সড়ক, কোলাহল আর উত্তপ্ত বাতাসে ছড়িয়েছিল একরকম জাগরণ। কিন্তু সন্ধ্যার পর থেকে আকাশের মেজাজ পাল্টাচ্ছে। দিগন্ত জোড়া ছেয়ে গেছে ঘন মেঘে, আর বাতাসে ভেসে এসেছে ঝড়ের পূর্বাভাস। এখন চারপাশে এক অস্বস্তিকর অস্থিরতা। হঠাৎ শুরু হয়েছে ঝড়। পাগলের মতো ছুটে চলছে হাওয়া, যেন কেউ অভিমান করে দিগন্তকে উল্টে দিতে চাইছে। জানালার কপাটগুলো কাঁপছে রীতিমতো, একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে অবিরত। সেই শব্দ যেন নীরবতার বুক চিরে আসা কোনো গোপন কান্না। ঘরের ভেতর নিঃশব্দতা এতটাই ঘন যে মনে হয় নিঃশ্বাস ফেললে সেই ভেঙে যাবে। পিনপতন নীরবতার মাঝে কেবল জানালার এক অপরের সংঘর্ষের শব্দ। পা টিপে টিপে নিঃশব্দে রুমে ঢুকলো ফারা, যেন বাতাসকেও জানাতে চায় না তার আগমন বার্তা। রাত গভীর হয়ে এসেছে, চারিদিকে ছড়িয়ে আছে এক অলৌকিক নীরবতা। জানালার ফাঁক গলে আসা ম্লান আলোটা ঘরটা আধো অন্ধকারে ডুবে আছে, তাই মাঝে
অনিশ্চিত ছায়ার মতো বিছানাটা চোখে পড়ে। তাসফিন ঘুমিয়েছে কিনা এই প্রশ্ন তার ভিতরে এক অদ্ভুত উৎকণ্ঠা। দূর থেকে বিছানার অবয়ব অস্পষ্ট। নিঃস্বর হয়ে পড়ে থাকা সেই মানব, তাই ধীরে ধীরে এগিয়ে যায় ফারহা। পায়ের শব্দ যেন কাচের উপর ফেলা, এতটাই সতর্ক, এতটাই নরম। তার বুকের ভেতরটা ধুকপুক করছে। তাসফিনকে ঘুমন্ত ভেবেই নিঃশব্দ পায়ে কাছে গিয়েছিল ফারা, কিন্তু বিছানায় পৌঁছে থমকে দাঁড়ালো সে। অন্ধকারে হাত দিয়ে স্পর্শ করতেই বুঝে গেল সেখানে আছে শুধু একটি কোলবালিশ, নরম। তাসফিন নেই। চমকে উঠল সে, বুকের ভেতরটা হঠাৎ করে ধক করে উঠল। নিঃশ্বাস যেন থমকে গেল এক মুহূর্ত। তাহলে লেফটেন্যান্ট সাহেব কোথায়? এই প্রশ্নটা মাথার ভেতর ঝড়ের মতো ঘুরতে না ঘুরতেই হঠাৎ পেছন থেকে জোরে একজোড়া বাহু চেপে ধরল তার কোমর। আঁতকে উঠে চোখ খিজিয়ে বুঝে ফেলল ফারা। শিউরে উঠল পুরো শরীর, হৃদস্পন্দন বেড়ে গেল হঠাৎ। অন্ধকার যেন আরো ঘন হয়ে এলো মুহূর্তে। বুকের গভীর থেকে বেরিয়ে এলো এক চাপা ফিসফিসানি। নিজেকেই মনে করিয়ে দেওয়ার মতো করে, ফেসে গেলি রে ফারা। অস্থির কণ্ঠে মিশে রইল চমক। এবার তার কি হবে? আকাশের বুক চিরে নেমে আসে এক নির্মম বজ্রপাত, আর তার পরপরই শুরু হয় বৃষ্টির করুণ আবাহন। এক ফোঁটা দুই ফোঁটা, তারপর এক মুহূর্তেই মেঘ যেন ছিঁড়ে পড়ে, ঝরে পড়ল শত শত জলের তীর। বৃষ্টির শব্দে নিস্তব্ধ রাতটা কেঁপে উঠতে থাকে প্রতিটি বর্জ্য গর্জনে, যেন প্রকৃতির রাগ আর হাহাকার মিলেমিশে একাকার। চারদিক অন্ধকারে মোড়া, কেবল মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকে উদ্ভাসিত হয় পৃথিবীর ভীত চেহারা। জানালার কাছে টুপটাপ শব্দ তুলে ঝরে পড়ছে জল। রুম জুড়ে পিনপতন নীরবতা। একটা নিঃশ্বাসও যেন শব্দ করে উঠলে চারদিক কেঁপে উঠবে। ঘরের বাতাস থমকে আছে, যেমনই থমকে আছে ফারহা। কোমরের উপর চাপটা ক্রমে গা জ্বালিয়ে দিচ্ছে, ঘামে ভেজা কপালে লজ্জার আতঙ্কের মিশেল। গলার কাছে যেন কিছু আটকে গেছে, কথা বেরোচ্ছে না ঠিকঠাক। তবুও সমস্ত সাহস এক করে ফারা অনুনয় করে বলল, ছেড়ে দিন, আল্লাহর রস্তে। কিন্তু তাসফিন শুনছে না। চোখে তার এক অদ্ভুত জেদ, ঠোঁটে এক নির্মম ব্যগ্রতা। বুকের ভেতর থেকে উতলে ওঠা নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে ফারহার ঘাড়, জ্বালিয়ে দিচ্ছে লোমকূপ, গুলিয়ে দিচ্ছে হৃদস্পন্দন। ফিসফিসিয়ে কানে কানে বলে উঠল, আসার আগে ভাবা উচিত ছিল। আর আসবো না, এবারের মতো ছেড়ে দিন, নট পসিবল। ফারা কাঁপছে ভয়ে, লজ্জায়, অপরাধ বোধে নয়, এক অচেনা অস্থিরতায়। তার চোখ দুটো কুয়াশা জমেছে, শরীর অবশ হয়ে আসছে, অথচ মন বলছে পালাতে, বাঁচতে, ছিঁড়ে ফেলতে এই মুহূর্তটাকে। বাইরে ঝড় আর ফারার মনের ঝড় যেন একসাথে তাণ্ডব চালাচ্ছে। প্রকৃতির উন্মাদনা আর হৃদয়ের আর্তনাদ দুই মিলে যেন সময়টাই উল্টে যাচ্ছে। বাতাসের গর্জন, জানালায় বৃষ্টির অবিরাম টোকা, আর ফারহার ভেতরে ছটফটানি মিশে গেছে। ফারহা হঠাৎই টের পায় তাসফিনের ডান হাত ধীরে ধীরে তার পিঠ বেয়ে উপরে উঠছে। শিহরণ জাগিয়ে মুহূর্তর পরেই জামার ফিতে টেনে খুলে দেয় সে, যেন সময় থেমে যায় এক পলকে। চমকে ওঠে ফারা, চোখ বড় বড় হয়ে যায়, ঠোঁট কেঁপে ওঠে অজান্তে। হৃদয় যেন বুকে আটকে পড়েছে, ধুকপুক ধুকপুক করছে অবিরাম। যেন নিজেই বুঝে গেছে অনিশ্চয়তার এক দুর্বোধ্য রেখা পার করছে সে। লজ্জা, অস্বস্তি আর আতঙ্ক। ফারহার মন বিদ্রোহ করছে, পালাতে চায়, দৌড়ে গিয়ে লুকিয়ে পড়তে চায় কোনো অচেনা নিরাপদ কোণে। কিন্তু বাস্তবতার নিষ্ঠুর শরীর জড়িয়ে পড়েছে এক অনির্বার্যতায়। মুহূর্তের মধ্যে তাসফিন তাকে নিজের দিকে টেনে নেয়, দুপা উঁচু করে কোলে তুলে নেয় শক্ত করে, তার বাহুতে স্পর্শ করে। কোমরের চারপাশে সাপের মতো জড়িয়ে থাকা হিম শীতল স্নায়ু। ফারা যেন আরেকবার বিদ্যুৎহত হয়, চোখে বিস্ময়, কণ্ঠে চাপা আরতি, হৃদয়ে কাঁপুনি। তাসফিন বিছানার দিকে এগিয়ে যায় ধীরে ধীরে, আর এক মুহূর্ত তার থুতনিতে পড়ে এক ব্যথা মিশ্রিত কামড়। এক অদ্ভুত উন্মাদনা। নেশাময় কণ্ঠে ফিসফিস করে ওঠে তাসফিন, এতদিন ভালো রূপ দেখেছ, এখন খারাপটা দেখবে মিসেস শেখ। নিঃশ্বাস ভারী হয়ে এসেছে ঘরের বাতাসে। তাসফিনের চোখে তখন এক অচেনা উত্তাপ, আর সেই উত্তাপে যেন ছেকে যাচ্ছে ফারহার শরীর। মেদহীন কোমল উদরে একের পর এক টুকরো টুকরো কামড় বসায় সে, অবদমিত ক্ষুধার মতো হিংস্র, প্রায় নিষ্ঠুর। ব্যথায় কেঁপে ওঠে ফারহা, ঠোঁট চেপে ধরে রাখলেও গোঙানির শব্দ থামাতে পারে না।
ব্যথায় ফাড়ার হাত অজান্তেই উঠে যায় তাসফিনের চুলো মুঠো করে চেপে ধরে সে, যেন নিজেকে কোনোভাবে রক্ষা করতে চায়। চোখ বেয়ে নেমে আসে চুপচাপ কান্না, মুখ না গোমড়েই বিস্ময়ে ভিজে যায় বালিশের কোণা। অল্প কিছু সময় পরে নিঃশব্দে ছেড়ে দেয় তাসফিন। নিষ্প্রিয় ভঙ্গিতে সে বিছানায় উল্টো পাশে গিয়ে মুখ ফিরিয়ে শুয়ে পড়ে। ফারহাদ ধীরে ধীরে পেটের কাপড় তুলে দেখে চামড়ার ওপর লালচে ছোপ, কামড়ের দাগ, যেন তার শরীর নয়, আত্মাকে আঁচড়ে গেছে। আঙ্গুল ছুঁয়ে দেখে সে দাগগুলো। ঘুমাও সুখ, বেসামাল হতে চাচ্ছি না, শ্বশুরবাড়ি বলে কথা, আমাকে ম্যানুপুলেট করো না প্লিজ। অসহায় চোখে তাকায় সে। পাষণ্ড স্বামী তার, এত কিছু করে বলছে করতে চাচ্ছে না। এই অবাধ্য লেফটেন্যান্ট সাহেবকে নিয়ে সে কি করবে? আকাশের বুক চিরে বৃষ্টির ফোঁটা মাটি ফুঁড়ে যাচ্ছে। বিছানায় শুয়ে এদিক সেদিক করছে স্নেহা, কিছুতেই ঘুম আসছে না তার। কৃষ্ণপুর থেকে বিকেলেই রওনা দিয়েছে সে। আরিয়ান তাকে নিয়ে এসেছে। আসার সময় শায়লা আহমেদ খুব কান্নাকাটি করেছে। এটা মোটেও ভালো লাগেনি ওনার। উদম গায়ে বিছানার একপাশে শুয়ে আছে আরিয়ান। পিঠে অনেকগুলো দাগ দেখতে পাচ্ছে স্নেহা। চমকে ওঠে সে, হকচকিয়ে গেল তৎক্ষণাৎ। বুকের ভেতরটা মোচড় দিয়েছে তার। এগুলো কি? কাপা হাতটি পিঠে রাখতেই ফিরে তাকালো আরিয়ান। ঘাবড়ে গেল স্নেহা, আমতা আমতা করে বলল, আপনার পিঠে ওসব কি?" চাদর টেনে নিজেকে ঢেকে নিল আরিয়ান। মলিন হেসে বলল, অ্যালার্জি। কিঞ্চিত অবাক হলো আরিয়ান। অ্যালার্জি, অথচ ডাক্তার দেখাচ্ছেন না কেন? আইঢাই করে ফের শুধায় স্নেহা, আপনি কি ডক্টর দেখাননি? আরিয়ান স্নেহাকে চিন্তিত দেখে অবাক হলো। স্নেহা কি তাকে নিয়ে কিছু অনুভব করছে? তার মনে কি অনুভূতি তৈরি হচ্ছে আরিয়ানের জন্য? কি হলো, চুপচাপ কেন বলুন। ক্রিম ইউজ করি। স্নেহা চটজলদি বলে ওঠে, কোথায় রেখেছেন, দিন আমি লাগিয়ে দিচ্ছি। আরিয়ান আরও এক দফা চমকে ওঠে। আঙ্গুলের ইশারায় টেবিলের ড্রয়ারের দেখালো। স্নেহা উঠে গিয়ে ড্রয়ার থেকে ক্রিম নিয়ে এলো। এতক্ষণ যত্ন নেওয়ার কথা ভাবলেও এখন বেশ লজ্জা লাগছে তার। বুক ভর্তি নিঃশ্বাস টেনে নিয়ে বলল, ঘুরে বসুন। আরিয়ান এক মুহূর্ত অপেক্ষা করলো না, ঘুরে বসলো। লাইটের আলোয় আরিয়ানের ফর্সা পিঠ দেখতে পাচ্ছে স্নেহা। সুদেহী পুরুষ, আকস্মাৎ গলা শুকিয়ে আসছে তার। এলোমেলো দৃষ্টি ফেলছে এদিক ওদিক। কম্পিত হাতে ক্রিম নিয়ে একটু একটু করে লাগিয়ে দিতে লাগলো আরিয়ানের পিঠে। পুরুষ মানুষ আরিয়ান, নিজের অনুভূতিগুলো চেপে রাখা বড্ড কষ্টের। ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ছে সে। স্নেহা পিটপিট চোখ করে তাকাচ্ছে তার দিকে। ক্রিম লাগানো শেষ হতেই সরে এলো সে, ড্রয়ারে রেখে দিল আবার। হাত ধুতে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, আমি ওয়াশরুম থেকে আসছি। আরিয়ান দুদিকে মাথা দুলিয়ে সম্মতি জানালো। ওয়াশরুমে যেতে স্নেহার ফোনটা বেজে উঠল। আরিয়ান চেক করে দেখে ফারহা কল করেছে। স্নেহা, ভাবি কল করেছে, আসছি আমি। আরিয়ান উঠবে ঠিক তখন ওই ওয়াশরুম থেকে বিকট শব্দ শুনতে পায়। আঁতকে ওঠে সে। স্নেহা, ঠিক আছো তুমি? উফ। স্নেহার গোঙানির আওয়াজ শুনে অন্তরাত্মা কেঁপে উঠল আরিয়ানের। সে অপেক্ষা করল না। তার বাইরে আসার দরজা ধাক্কিয়ে ভেতরে প্রবেশ করে। বাথটাবে পড়ে আছে স্নেহা। হাত ধুতে ফিরে আসতেই উল্টো ঘুরে মাত্রই পা পিছলে পড়ে গেছে। ভিজে জুবুথুবু অবস্থা তার। অনাকাঙ্ক্ষিতভাবেই তার শরীরের অনেক অংশই দেখা যাচ্ছে। চোখ এড়ালো না আরিয়ানের। চমকালো সে, নিঃশ্বাস ভারী হলো তার। হিতাহিত জ্ঞান হারানোর উপক্রম হয়েছে। কাপা হাতজোড়া বালিশে দিল স্নেহা। আরিয়ানের হাত স্পর্শ করতেই উঠতে নিলে ফের পিছলে যায় স্নেহা। এবারেও পড়ে গেল সে, তবে এবার একা নয়, আরিয়ান তার উপর পিছলে পড়েছে। অনাকাঙ্ক্ষিতভাবে দুজনের ওষ্ঠজোড়া একে অপরকে ছুঁয়ে যায়। থমকে গেল স্নেহা, পিটপিট চোখ করে তাকালো সে। আমি। আরিয়ান অপেক্ষা করে না কিছু শোনার, পরপর চুমু এঁকে দিল স্নেহার ঠোঁটে। আরিয়ানের একটুখানি স্পর্শে মুচড়ে যাচ্ছে স্নেহা। নিঃশ্বাস ভারী হয়ে আসে তার। লজ্জায় তাকাতে পারে না। ফিসফিস করে বলে, নট ব্যাড। ঝট করে কোলে তুলে নিল স্নেহাকে আরিয়ান। নট ব্যাড দ্বারা ঠিক কী বুঝিয়েছে তা বুঝতে পারল না স্নেহা। তার প্রশ্নবিদ্ধ দৃষ্টি দেখে হেসে ফেলে আরিয়ান। লজ্জায় সিটিয়ে যায় স্নেহা। নির্জন এক অন্ধকার ঘরে জ্ঞান ফিরল সাইফুলের। চোখ দুটি যেন পাথরের মতো ভারী। সামনের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে বারবার। দেয়ালের পাশ ঘেঁষে পড়ে থাকা তার শরীরের প্রতিটি স্নায়ু ব্যথায় কেঁপে উঠছে। ধাতস্থ হতে প্রায় ঘণ্টাখানিক সময় লেগে গেল। ধীরে ধীরে বুঝতে পারল এটা কোনো সাধারণ ঘর নয়। এ যেন একটি বন্ধ গোডাউন, যেখান থেকে
মুক্তির পথ নেই। হাত পা শক্ত করে বাঁধা, চারপাশে ধুলো আর স্যাঁতসেঁতে গন্ধ। নিঃশব্দ সেই ঘরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই সে টের পেল সে একা নয়। চোখ তুলে সামনের ছায়ামূর্তির দিকে তাকাতে হৃৎপিণ্ডটা যেন এক লাফে গলার কাছে পর্যন্ত উঠে এলো। নিঃশব্দ ভাবলেশীন ভঙ্গিমায় এক কোণে বসে আছে নিহাল। নিহাল, যার নামেই ভয় মিশে থাকে সাইফুলের বুকের ভেতর। সেই চাহনি, সেই নিস্তব্ধ রোষ যেন নিঃশব্দেই বলে দিচ্ছে আজ রেহান নেই। পিলে চমকে উঠল সাইফুলের। মনে হলো এই অন্ধকার ঘরটাই তার কবর। মৃত্যু কি তবে এতটা নিঃশব্দ হয়? বাধা অবস্থায় সাইফুল গলা নিচু করে, কিন্তু কণ্ঠে ভয় আর উত্তেজনার মিছিলে হিসহিসিয়ে বলে উঠল, এখানে কেন এনেছো আমাকে? তুমি ভাবছো না নূপুরের কি হবে? তার স্বর যেন এক বিষণ্ণ করুণ সুরে কাঁপছে, চোখে আতঙ্কের ছায়া, কিন্তু তাতেও লুকানো এক আশার। যদি কিছু বোঝানো যায়, যদি হৃদয় গলে যায়। কিন্তু সেই কথার জবাবে নিহাল ঠোঁটে ফুটে উঠল এক নিষ্ঠুর নির্মম হাসি। একেবারে শব্দ করে হেসে উঠল সে, যেন সাইফুলের উদ্বেগটায় তার নিছক প্রহসন। তার হাসির রেশ না মুছতে তাচ্ছিল্য সুরে বলল, ভাই রে ভাই, তুই নাটক কাকে দেখাস শালা হারামি, নাট্যকার কোথাকার। তুই যে আসলে সাইফুল না, সেটা আমরা জেনে গেছি। তার চোখে আগুনের মতো ঘৃণা আর মুখের কথায় এক বিদ্রূপ যা হৃদয় ছিঁড়ে ফেলতে পারে নিমিষেই। নিহাল, এটা কিন্তু ভালো হচ্ছে না। কে বলেছে আমি সাইফুল না? আমি সাইফুল শেখ। অগ্নিদৃষ্টি নিবদ্ধ করে নিহাল, রাগের চোয়াল শক্ত হয়ে আসে তার। সজোরে লাথি মারে সাইফুলের পেটে। চেয়ার সহ উল্টে পড়ে সাইফুল। ভালো না খারাপ তুই একটু পরে বুঝতে পারবি। অপেক্ষা কর, তোর জম আসছে, আর সে আসার পরে স্পষ্ট হবে তুই সাইফুল নাকি সাইমন। গলা শুকিয়ে এলো সাইফুলের। তবে কি তার খেলা সত্যি শেষ? ফুলের গন্ধে মৌ মৌ করছে পুরো বাড়ি। মন যেন এক অদ্ভুত ঘোরে ডুবে যায়। চারপাশে ছড়িয়ে পড়েছে এক কোমল মায়াবী ঘ্রাণ, যেন প্রকৃতি নিজেই ভালোবাসার চিঠি লিখে পাঠিয়েছে বাতাসের হাতে। নতুন ফুটে ওঠা ফুলগুলো বাগানে। সকাল সকাল নাস্তার টেবিলে সবাই জড়ো হয়েছে, শুধু তাসফিন নেই। ক্লান্ত পায়ে নিচে এলো ফারহা। ফারাকে দেখতেই জয়নাল আহমেদ সুধায়, আম্মু, তাসফিন কোথায়? চারদিকে দৃষ্টি বুলিয়ে ফারা লক্ষ্য করল সত্যি তাসফিন নেই। আরিফা আহমেদ একটু টুনে ব্যস্ত হয়ে বললেন, ফারা, জামা তাসফিনকে তাড়াতাড়ি নিচে আসতে বল। চোখ দুটো বড় আকারের হয়ে গেল। সে যাবে? লোকটাকে যে পরিমাণ রূপ বদলায়, ফারা কবে যেন পান হারায়। আমি পারবো না, তুমি যাও। নূপুর নিচেই আসছিল। তাদের কথোপকথন শুনে সে বলল, আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি। একবার সিঁড়ির দিকে দিতেই শুনতে পেল মাহিরের হাঁক ডাক। নূপুর ছুটে গেল তার দিকে। আরিফ আহমেদ ক্ষিপ্ত মেজাজে বলে ওঠেন, ফারা, তুই কি যাবি? রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে গেল ফারা। মনে মনে আল্লাহকে ডাকছে সে। তাসফিনকে ভীষণ ভয় লাগে তার। লোকটা বড্ড জাদ্রেল। উহু, জাদ্রেল নয়, অসভ্য, ফাজিল, নির্লজ্জ। একটুও লজ্জা নেই। মনে মনে হাজারটা বকা দিতে দিতে এগিয়ে গেল ফারহা। ডান দিকে গিয়ে নিজের ঘরটা দেখতে পেল। তার পাশে আরও একটি ঘর রয়েছে, ওখানেই থাকছে ফাজিল লেফটেন্যান্ট সাহেব তার। রুমের কাছে এসে পাজোরা থামল ফারহার। এলোমেলো দৃষ্টি ফেলে সে আশেপাশে এক নজর তাকিয়ে লম্বা ঢোক গিলে ভেতরের উদ্দেশ্যে পা বাড়ালো। দরজার কপাট খোলাই ছিল। ধাক্কা দিতেই খুলে গেল পুরোটা। কেউ নেই ভেতরে। ফারা ভুরুদয় কুঁচে এলো তার। খট শব্দ করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তাসফিন শেখ। পরনে শুধু টাওয়াল ছাড়া আর কিছুই নেই। সদ্য শাওয়ার নিয়েছে বোধহয়, তাই তো চুল থেকে নিদারুণ ভঙ্গিতে টুপ টুপ করে পানির ফোঁটা পড়ছে ফ্লোরে। ফারা অনুভব করছে তার গলা শুকিয়ে আসছে। পেটানো শরীরটা বেশ নজর কাড়া। চোরা চোখে বারবার তাকিয়ে দেখছে ফারহা। কি চাই মিসেস শেখ? ওভাবে চোরের মতো না তাকিয়ে সোজাসুজি তাকান। আমাকে দেখতে ইচ্ছে করছে বললেই চলে, আমি নিজেই দেখিয়ে দিচ্ছি। দুকদম পিছিয়ে গেল ফারহা। পিটপিট করে তাকালো তাসফিনের দিকে। আম্মু ডাকছে আপনাকে। তাসফিন বাঁকা হাসলো। হুট করে তেড়ে এসে টেনে ধরে ফারহার হাতখানা। হকচকিয়ে গেল ফারহা। উফ মিসেস শেখ, আপনি এত নরম কেন? একদম তুলোর মতো। হাত ধরতে এমন হচ্ছে জড়িয়ে ধরলে তো একেবারে। চুপচাপ নির্জন। লেফটেন্যান্ট সাহেব যান তাড়াতাড়ি খেতে, সবাইকে উদ্ধার করুন। খাবার পরে দেখছি, আগে আপনাকে খায় এরপর।
বাকি কথাটা শেষ করতে পারল না তাসফিন। তার পূর্বেই নূপুর ডেকে ওঠে, ভাইয়া, ভাইয়া। নূপুরের ডাক শুনে সরে গেল তাসফিন। দরজার সামনে এলো নূপুর। দুজনকে একসাথে দেখে মৃদু হাসল নূপুর। ও ফারহা, তুমি এসেছো? আমি এবার এলাম ভাইয়াকে ডাকতে। ভাইয়া, আন্টি ডাকছে, তাড়াতাড়ি এসো। নূপুর প্রস্থান করতেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তাসফিন। ফিসফিসিয়ে বলল, তোমাকে তো পরে দেখে নেব সুখ। আজকে রাতে তুমি কাঁদবে আর আমি কান্নার কারণ হবে এই তাসফিন শেখ। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারা। নূপুরের পিছু পিছু সেও ছুট লাগালো। লোকটার ভরসা নেই, কখন কি করে বসে। ইস! খাবার শেষে তাসফিন বেরিয়ে পড়েছে। যাওয়ার পূর্বে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে কিছুই বলে যায়নি ফারহাকে। আরিফা আহমেদের সাথে কথা হয়েছে। ওনাকে বলেছেন বিকালের দিকে ঢাকা রওনা দিবে। বন্ধ গোডাউনের ভারী লোহার দরজাটা চাপা শব্দে খুলে গেল। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে ভেতরে পা রাখল তাসফিন শেখ। বাইরের ঝাঁঝালো বাতাস পেছনে ফেলে সে এক নিঃশব্দ জগতে প্রবেশ করলো, যেখানে সময় থমকে আছে আর আলো যেন ইচ্ছাকৃতভাবে গা ঢাকা দিয়েছে। চারপাশে পুরনো কাঠ, মরিচা ধরা লোহার শেল্ফ আর বাতাসে ভেসে আসা ধুলোর গন্ধ। সব কিছু মিলিয়ে একটা চাপা উত্তেজনা ছড়িয়েছিল গোটা পরিবেশে। তার অপেক্ষায় ঠিক সামনের কংক্রিট দেওয়ালের ছায়ায় দাঁড়িয়েছিল নেহাল। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি, চোখে চাপা উত্তেজনার ঝলক। সে যেন জানতো আজকের এই রাত শুধু একটা সাক্ষাৎ নয়, একটা মোড় যেখানে নতুন গল্প মোড় নেবে। তাসফিনের পা থেমে গেল কিছু দূরে এসে। দুজনের মাঝখানে কয়েক হাত ফাঁকা জায়গা, কিন্তু বাতাস ভারী হয়ে উঠেছে অজস্র না বলা কথায়। নিহাল এগিয়ে এলো ধীরে ধীরে। গলা থেকে নিঃসত হলো নিচু স্বরের একটাই শব্দ, তুই এলি শেষমেশ, ওই জানোয়ারটাকে বেঁধে রেখেছি। তাসফিন কোনো রকম বাক্য ব্যয় না করে ভেতরের দিকে যেতে লাগলো। জ্ঞান হারিয়ে চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে সাইফুল। সাইফুলকে দেখেই চোয়াল শক্ত হয়ে আসে তার। রাগে ফুঁসছে সে। চোখের ইশারায় নিহালকে ওকে জাগাতে করলো। পাশে থাকা পানির বোতল তুলল, সজোরে পানির ঝাপটা দিল মুখের উপর। ছুঁড়ে ফেলল নিহাল। সাইফুল চমকে ওঠে, বোঝার চেষ্টা করে তার সাথে কি হচ্ছে। তাসফিন, তুমি আমাকে আটকে রেখেছো কেন? কি চাও তুমি? কেন করছো এসব? হুশ, সাইলেন্ট। ফাঁকা ঢোক গিলল সাইফুল। পাশে থাকা বড় রডটা হাতে তুলে নিল তাসফিন। এগিয়ে এসে সাইফুলের সামনে রাখা চেয়ারে বসলো। দাঁতে দাঁত পিষিয়ে হিসিয়ে বলল, তুই কেন এমন করলি সাইফুল? থরথর করে কাঁপছে সাইফুল। পান পাখিটা যায় যায় অবস্থা তার। কি করেছি আমি? চোখের কার্নিশ লাল হয়ে আসে তাসফিনের। সাইফুলের প্রতিটা রাগটা তরতর করে বেড়ে চলেছে। কি করেছিস জানিস না সাইফুল তুই? দেখো তাসফিন, তুমি যদি ভেবে থাকো আমাকে এসব বলে ভয় দেখাবে, ভুল করছো। ভুলে যাচ্ছ নূপুরের কথা। কথার পিঠে থামিয়ে কথাগুলো বলল সাইফুল। রাগান্বিত স্বরে চেঁচিয়ে উঠল তাসফিন, জানোয়ারের বাচ্চা, তোর কি মনে হয় আমি তোকে আমার বোনের দ্বারের কাছে আসতে দেব? তোকে তো আমি। আকস্মাৎ হো হো করে হেসে উঠল সাইফুল। এতক্ষণে ভেতরে থাকা সব ভয় ডর উবে গেল মুহূর্তের মধ্যে। তার মধ্যে কোনো রকম অনুশোচনা নেই। হাসির শব্দ পুরো গোডাউনের ভেতর ছড়িয়ে পড়েছে। হিংস্র ভঙ্গিমায় বলে ওঠে, আমি কি ভয় পাই তোকে তাসফিন? তুই আমাকে নূপুরের কাছে যাওয়া থেকে আটকাতে পারবি তো? হাতজোড়া থামে তাসফিনের। চোয়াল শক্ত করে দাঁড়িয়ে পড়ে সে। পাশে থাকা নিহাল ফুঁসছে রীতিমতো। সাইফুল ফের বলে ওঠে, যেখানে নিজের বউয়ের কাছে যাওয়া থেকে আটকাতে পারিসনি, সেখানে আমার বউয়ের কাছে যাওয়া থেকে আটকানোর তুই কে? বুকের ভেতর কেঁপে ওঠে তাসফিনের। থমকে দাঁড়ায় সে। কলার চেপে ধরে বলে, কসম আল্লাহর, আমি তোকে জবাই করে ফেলবো সাইফুল। তাচ্ছিল্যের ভঙ্গিতে হাসছে সাইফুল। ফোনে ভিডিও আছে, দেখ। যা তাসফিনের আগে নিজের বউকে দেখ। মাথা কাজ করছে না তাসফিনের। নিজের চুল খামচে ধরে সে। নিহালের দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বলল, ফোন কই ওর? ফোন দে নিহাল। পকেট থেকে ফোন বের করে এগিয়ে দিল নিহাল। কাপা হাতে দ্রুত গ্যালারিতে প্রবেশ করলো তাসফিন। ভিডিও অনুসন্ধান করে অবশেষে পেল সে। নিস্তব্ধ রাতে ঘুমিয়ে আছে ফারা। চুপচাপ শুয়ে নেই সে। এদিক সেদিক করছে মাঝে মাঝে। নড়াচড়ার কারণে শাড়ির অনেক অংশ সরে গিয়েছে। ফলস্বরূপ শরীরের অনাবৃত অংশগুলো দেখতে পাওয়া যাচ্ছে। প্রায় সব কিছু খোলামেলা। স্তম্ভ হয়ে গেছে তাসফিন। ফারা তাকে বলেছিল সে ফিল করতে পেরেছে কেউ একজন তাকে দেখছিল। সে বারবার বলেছিল রুমে কেউ ছিল।
ফোনটা শব্দ করে নিচে পড়ে গেল। থমকে গেল তাসফিন। সে একটিবার যদি ফারহার কথা বিশ্বাস করত। তাচ্ছিল্য সেই হাসি আবারও কানে এলো তাসফিনের। ভাই, তোর বউ এত হট কি বলবো, জাস্ট ফিদা হয়ে গেছি। শুধু আমি না, আমার সাথে তো সৌহদ্দ ওর উপর ফিদা হয়ে গেছে। উফ মাইরি, একবার হলেও ওর সাথে। জানোয়ারের বাচ্চা। সপাটে লাথি দিয়ে উল্টে চেয়ার সহ ফেলে দিল নিহাল তাকে। কুত্তার বাচ্চা, তুই শেষমেশ ফারহার দিকে। তোর তো বউ নেই, না হলে তোর বউটাকেও আদর করতাম নিহাল। সাইফুলের কথাগুলো কাটা দিচ্ছে নিহালের গায়ে। তাসফিন দাঁড়িয়ে আছে চুপচাপ। সে এখন যা করতে চলেছে তা কেউ ভাবতেও পারবে না। তুই আর যাই করতি, আমি তোকে বাঁচিয়ে রাখতাম সাইফুল, কিন্তু তুই আমার সবচেয়ে পার্সোনাল জিনিসের দিকে নজর দিয়ে বড্ড ভুল করে ফেলেছিস। চোখ উঠিয়ে তাকালো সাইফুল। নিহাল বোঝার চেষ্টা করছে তাসফিনের ভাবান্তর। তাসফিনের রাগ একমাত্র সেই দেখেছে। আজকে সাইফুলের সাথে ঠিক কী হতে চলেছে তা সে আন্দাজ করতে পারছে। নাম সাইমন, বহুরূপী এক। তোর ভাই সাইফুল যে আপাতত অস্ট্রেলিয়ায় বসে আছে, তুই ওর ছোট ভাই, তাই তো? নূপুরের সম্পর্ক হয় সাইফুলের সাথে, বিয়ে হয় সাইফুলের সাথে, অথচ সে অস্ট্রেলিয়ায় চলে যায় আর তার জায়গা নিলি তুই। তাসফিনের কথা শুনে চমকে তাকালো নিহাল। তার মানে ও সাইফুল নয়? সত্যি? এর মানে নূপুরের সাথে এই লোকটা এত বছর ধরে অবৈধ সম্পর্ক করে চলেছিল? তাসফিন আবারও বলতে শুরু করলো। মুখে প্লাস্টিক সার্জারি করানো হয়েছে একমাত্র আমাদের ধোঁকা দেওয়ার জন্য। এবং কি ওই যে মাহির, ওকেও তুই ব্যবহার করেছিস। বাঁকা হাসলো সাইফুল নামক ছদ্মবেশী সাইমন। আরে বাহ, সব তো দেখি জানিস। হাতে নেওয়া ছুরি দিয়ে কবজি কেটে দিল তাসফিন। গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল সাইফুল। শালা তোদের মতো পাচারকারী খুব বেশি দিন টিকে থাকতে পারে না। আগে তোকে শেষ করব, এরপর তোর অস্ট্রেলিয়ার ভাইকে। তোর এত সাহস আমার বোনের সাথে এত বড় ধোঁকাবাজি করিস, কুত্তার বাচ্চা। কথাটা বলে ধারালো লম্বা ছুরিটায় তুলে নিল তাসফিন। হ্যালো, শেষ, সব কিছু শেষ আরিয়ান। নিহালের ফোন পেয়ে প্রথমে চমকালো, কিন্তু সব শেষ শুনে আঁতকে উঠে সে। কি হলো নতুন করে? কি হয়েছে বলবি প্লিজ সাইফুল? কি বলছিস তুই, মানে সাইমন? বিস্ফোরিত কণ্ঠে শুধায় আরিয়ান। নিহাল তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, সেদিন যখন তাসফিনকে কৃষ্ণপুরে গুলি করা হয়, ওটা আর কেউ নয়, সৌহার্দ্য করেছে। আর সৌহার্দ্যকে এটা করতে বাধ্য করেছে সাইমান, মানে যাকে আমরা সাইফুল হিসেবে চিনি। কথাই আছে না, বাপ বাপকেও ছাড়ে না। সৌহার্দ্যের সাথে এটাই হয়েছে। অন্ধকার কারাগারের পেছনে আজকে তার জায়গা। ভুরুদয় কুঞ্চিত করে নিল আরিয়ান। এখন কোথায় সাইমন? বাঁকা হাসল নিহাল, রহস্যময় কণ্ঠে বলে, ওর অবস্থা তাসফিন এমন করেছে, সে বারবার মরবে, পদে পদে মরবে। আরিয়ান নূপুরের কথা ভাবতেই বুকটা ধক করে উঠল। কিন্তু নিহাল, আমাদের নূপুরের কি হবে? নূপুরের কথা মাথায় আসতেই বুকের ভেতর মোচড় দিচ্ছে নিহালের। সে সত্যিই জানে না এসব কিছু জানার পর তার ঠিক কী অবস্থা। আমি সত্যিই জানি না আরিয়ান, কি করে বলবো সবটা। আরিয়ান আবারও তপ্ত নিঃশ্বাস ফেলে। উকি দিয়ে দেখল স্নেহা বিছানায় ঘুমিয়ে আছে, বারবার এদিক ওদিক করছে। নিহাল, তুই আমাকে আপডেট দিতে ভুলিস না। আখিকার আমি ও জানতে চাই শেষমেশ মাস্টার মাইন্ডের কি হয়। ওকে। পিঠার আজকে ভীষণ জ্বর এসেছে। অবশ্য এই জ্বরের কারণ নিহাল আর তার ছোট চাচি সুবর্ণা। এই যে রাত বিরেতে অবাক করে দিয়ে বলেছে পিঠার জন্য পাত্র দেখা হচ্ছে, খুব শীঘ্রই একটা ভালো খুঁজে মেয়েটাকে বিয়ে দিবে। কথাটা জানার পর থেকে কেঁদে কেঁদে অবস্থা খারাপ মেয়েটার। যাকে ভালোবাসে তাকে ছাড়া অন্য কাউকে আপন করার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারে না মেয়েটা। বার কয়েক কল করেছে, অথচ লোকটা ফোন ধরেনি। জ্বরের গা পুড়ে যাচ্ছে তার। জানালার কাছে বসে বসে গুনগুন পিঠা। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল সোতে চাইলে তুমি অন্য মোহনা। তোমার সুখ ব্যথার জোয়ার এ বুকে ডাকবো, শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। অন্ধকারে ঢাকা বাড়িটির ভেতরে দাঁড়িয়ে ফারহার বুকের গভীরে এক অজানা শীতলতা নেমে এলো। যেন হঠাৎ করে পরিচিত পৃথিবীটা বদলে গেছে। শহরের ব্যস্ততা পেরিয়ে যখন সে ঢাকায় পৌঁছায় তখন মনে হচ্ছিল নিঃসঙ্গতা আর হবে না। কিন্তু ব্যস্ততা তার ঠিক উল্টো। নিহাল কথা দিয়েছিল বিকালের মধ্যেই তাসফিন থাকবে সবার আগে।
অথচ সিঁড়ির ধাপে ধুলো জমে আছে। দরজার সামনে পড়ে থাকা শুকনো পাতাগুলো স্পষ্ট করে দেয় অনেকক্ষণ কেউ ঢোকেনি এখানে। চারপাশে ঘন নীরবতা, বাতাসও যেন নিস্তব্ধ। দেয়ালের গায়ে ছায়া ফেলে রেখেছে নিঃসঙ্গতা। সবকিছু কেমন ঘুটঘুটে অন্ধকারের ছায়ায় আচ্ছন্ন। জানালার কাছে পড়া মেলান চাঁদের আলোয় ঘরগুলো হয়ে উঠেছে এক একটা নিঃশব্দ আতঙ্কের কোষ। ড্রয়ার হাতড়ে হাতড়ে ফাড়া অবশেষে মোমবাতিটা খুঁজে পেল। নিঃশব্দ ঘরের বুকে সে যেন একমাত্র জীবন্ত সত্তা। চুপচাপ আগুন ধরিয়ে মোমবাতিতে আলো জ্বালালো সে। মোমবাতির আলোয় ঘরের প্রতিটি জিনিস নতুন রূপে ধরা দিল। চেনা সোফাগুলো, জানালার পর্দা, দেয়ালের ঘড়িটা দেখল। রাত 12:30 ছুঁই ছুঁই। বাড়ির সদস্যরা নেই। কেন নেই তাও জানে না ফারা। নূপুর ঝুমুরকে সঙ্গে আনেনি নিহাল, ওরা নাকি কাল আসবে। সিঁড়ির প্রতিটা ধাপে পা ফেলার সময় ফারহার মনে হচ্ছে কিছু হবে। অন্ধকারে মোমবাতির কাপা আলো হালকা। দরজা খুলে রুমে ঢোকার সঙ্গে সঙ্গে হঠাৎ বুকের ভেতর কেমন এক মোচড় দিয়ে উঠল। মনে হলো যেন কেউ ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। পেছন ফেরার আগেই কোমরের চারপাশে জড়িয়ে এলো দুই বাহু। ফারা থমকে গেল। সেই স্পর্শ, সেই উষ্ণতা ভুল হবার উপায় নেই। ভেজা শরীরের গন্ধ মিশে যেতে লাগলো বাতাসে। তার শরীরের তাপ পোশাক ভেদ করে পৌঁছে গেল ফারহার গভীরে। কাঁপতে কাঁপতে ফিসফিস করে সে বলল, লেফটেন্যান্ট সাহেব। তাসফিনের নিঃশ্বাস ঘাড়ে পড়েছে জ্বলন্ত এক ধরনের উষ্ণতা, শব্দহীন অথচ প্রবল উপস্থিতি দিয়ে সে মিশে যাচ্ছে ফারহার অস্তিত্বে। ফারহার দুটি হাত অনিচ্ছায় নড়েচড়ে উঠলেও তাসফিন যেন শোনে না কিছুই। ঘাড়ে এক নরম চুমু রেখে সে বলে ওঠে কাপা কণ্ঠে, কাঁদতে এসেছি আজ নিজের মতো করে। কাঁদাতে এসেছি আজ নিজের মতো করে। ফারহার চোখ বুজে আসে, শরীর থরথর করে কেঁপে ওঠে ভেতরে। ছেড়ে দিন। আম সরি সুখ। তোমার ছোট্ট একটা ভুল হয়েছে জান। তোমার কথাটা বিশ্বাস করা আমার ছোট্ট একটা ভুল হয়েছে জান। তোমার কথাটা বিশ্বাস করা উচিত ছিল সেদিন রাতে। ফারহা বুঝল না তাসফিনের কথার অর্থ। আলো ও অন্ধকারের মাঝে তৈরি এক অন্যরকম আবহে তাসফিন হঠাৎ ছোট্ট একটি মসৃণ কাপড় তুলে নিজের চোখ বেঁধে নিল, যেন অনুভূতিকে বাড়িয়ে দিতে চায়। চক্ষু সীমা পেরিয়ে ছুতে চায় শুধু অনুভব দিয়ে। ফারহা তখনও নিঃশব্দ, এক অদ্ভুত অবস্থার মধ্যে। তার হালকা শরীরকে আলতো করে কোলে তুলে নিয়ে বসিয়ে দিল কাঠের কেবিনের উপর, যেখানে রাতের নিস্তব্ধতা প্রতি শব্দ তোলে প্রতিটি নিঃশ্বাসে। তার মোমবাতির আলোয় দুলতে থাকা ফিতের গিঁটগুলো খুলে দিল তাসফিন ধীরে হস্তে, যেন কোনো প্রাচীন কিছুর খোলস খুলছে সে। বুকের ভেতর ধুকপুক করছে রমণীর। সাফেদ রঙা শার্ট খুলে পেরিয়ে দেয় ফারহার বদনে। সাফেদ রঙা শার্ট খুলে পরিয়ে দেয় ফারহার বদনে, যেন তার সমস্ত অস্থিরতা ঢেকে দিচ্ছে তার ওই পরিধানে। প্রণয়ের এক আদান প্রদান, যেখানে গন্ধ স্পর্শে বুনে যায় এক অপার্থিব বন্ধন। তবুও অবাধ্য ছোঁয়ায় ফারহার ভেতর কেঁপে ওঠে সমস্ত অনুভব। কণ্ঠনালীর কাছে এসে জড়িয়ে যায় শব্দ, ভাষাহীন হয়ে পড়ে সে। ঠোঁটের কোণে জমে থাকা নিঃশ্বাসটুকু আটকে আছে। চোখ থেকে ধীরে সেই মসৃণ কাপড় সরিয়ে তাসফিন এবার ফারহার দুটি নরম হাত জড়িয়ে বাঁধল হালকা কিন্তু দৃঢ়। চমকে উঠল ফারহা, চোখে বিস্ময়, ঠোঁটে কম্পিত প্রার্থনা। না প্লিজ। তাসফিন কানে কানে ফিসফিস করে, কণ্ঠে মাদকতা মিশানো কণ্ঠে বলে, শুধু একটু কাঁদাবো আজ, আর কিছুই না। তার বুকের বাঁ পাশে হৃদয় স্পন্দন যেন যুদ্ধ ঘোড়ার খুরের মতো ছুটে চলেছে অস্তিত্বের সবকিছু নিয়ে। শীর্ণ বদনখানি কোলে তুলে নিল সে। ভেজা শরীরের উষ্ণতায় একাকার করে দিল ফারহাকে। সেই উষ্ণতা স্পর্শ করল তার হাড়গোড় পেরিয়ে আত্মার গহীনেও। এগিয়ে গেল বিছানার দিকে, যেন নিঃশব্দ কোনো স্মরণস্থল। ফারাকে শুইয়ে দিল মখমলি চাদরের উপর। শক্তপোক্ত প্রশস্ত দেহের ভারে চাপা পড়ে গেল ফারহার শীর্ণ কোমল শরীর। দুইটি বিপরীত সত্তা, একটি স্পন্দন বাধা। তার চোখ ধীরে ধীরে বুজে আসে, অবচেতনভাবে মিশে যায় সেই শোয়ায়, যেটি ছিল ঘূর্ণিঝড়ের মতো বেপরোয়া আবার সমুদ্রের মতো প্রশান্ত। ফারা বুঝে যায় কিছু অনুভবের ব্যাখ্যা নেই, কিন্তু মুহূর্ত ভাষার বাইরে। তাসফিন তখন ফিসফিস করে বলে, লেট মি ব্রেক ইউ ওনলি টু হোল্ড ইউ ক্লোজার। ইউ আর মাইন, ইন লাইট, ইন ডার্কনেস, ইন এভরি ব্রেথ।
ততক্ষণে ফারহা লক্ষ্য করেছে তাসফিনের হাত লালচে তরল পদার্থ রক্ত। জান প্লিজ ওয়ান্স মোর। এটা আমার রক্ত, রক্তে রঞ্জিত করব তোমায় মিসেস শেখ। অস্থির হয়ে ওঠে ফারহা, অস্থির ফারহাকে আরও অস্থির করে তোলে তাসফিন। নিজের অতি নিকটে সব সীমা পার করে ভাসিয়ে দেয় সুখের সাগরে। তপ্ত দুপুর নেমে এসেছে শহরের ছাদে ছাদে। রোদ যেন আগুনের মতো ছড়িয়ে পড়েছে বাতাসে। দিগন্তের ওপার থেকে সূর্য গলিত সোনার মতো ঝরে পড়ছে প্রতিটি ইট পাথরের গায়ে। গাছের পাতাগুলো ক্লান্ত নিস্তেজ, বাতাসের স্পর্শ পর্যন্ত কুঁকড়ে যাচ্ছে যেন। হাওয়া নেই, নেই কোনো শব্দ। দূর থেকে ভেসে আসছে একটা কাকের কর্কশ ডাক, একঘেয়ে আর বিরক্তিকর। ছাতা হাতে বেরিয়েছে ঝুমুর আর নবীন দুজন, পথে পথিকক্ষম। পিচ ঢালা রাস্তাগুলো কাঁপছে গ্রীষ্মের মরীচিকায়। মানুষগুলো যেন রোদ থেকে পালিয়ে বেড়াচ্ছে আর ছায়া খুঁজছে পাওয়া যেন আজ কোনো বিলাসিতা। এই দুপুরের সময় যেন ঘুমিয়ে পড়েছে ঘড়ির কাঁটা চলছে। শোনো নবীন, আমার সামনের মাসে লাস্ট ইয়ারের এক্সাম আছে, তুমি আজকেই আমাকে বাড়ি পৌঁছে দাও। নবীন মন দিয়ে ঝুমুরের কথাগুলো শুনল, কিংখুত সময় ভেবে বলল, ঠিক আছে, আমি মায়ের সাথে কথা বলে বিকালে বলছি। ভাবলে কিছু কিন্তু চলছে না। আম্মু আজকে দুপুরে ফিরবেন, আমাকে যেতেই হবে। বিষয়টি বুঝতে পারছে নবীন। এই তো, শেখ পরিবারের বাকি সদস্যরা একটু বাইরে গেছেন দুদিনের জন্য, আজকেই ফিরে আসবে, ঝুমুরকে যেতেই হবে। নবীন আমতা আমতা করল না। বই পড়ুয়া মেয়েটাকে যে তাকে ভালোবাসে এটাই তার জন্য যথেষ্ট। আর কি লাগে, এখন তাকে পড়াশোনায় সুবিধা করে দেওয়া উচিত। দুপুর হয়ে এসেছে সেই কখন, এখনো ঘুম থেকে উঠতে পারেনি ফারহা। মূলত ফারহাকে উঠতে দেওয়া হয়নি। দু হাতে জাপটে ধরে শুয়ে আছে তাসফিন। চোখ পিটপিট করে তাকালো ফারহা। লোকটাকে যতবার দেখছে ততবারই রাতের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এর আগে তো কখনো এমন ছিল না। তার উন্মাদনা সব কিছু অন্তরাত্মা কাঁপিয়ে তোলে ফারহার। দৃষ্টি সরিয়ে জানালার দিকে ফেলল সে। শূদ্র এখন মাথার উপর, অথচ তারা এখনও ঘুমাচ্ছে। সে না হয় ঘুমাচ্ছে, কিন্তু ফারহা, তাকে কেন উঠতে দেওয়া হচ্ছে না? শুনুন না লেফটেন্যান্ট সাহেব, উঠুন, সরুন, আমি ব্যথা পাচ্ছি। কেউ শুনল না ফারহার কথা, উল্টো হাতের বাঁধন দৃঢ় হলো তার। খুব শক্তভাবে জড়িয়ে ধরেছে তাকে। ব্যথায় অস্পষ্ট স্বরে গুঙ্গাতে লাগলো ফারহা। পান পাখিটা যায় যায় অবস্থা, শুনুন না প্লিজ, এবার তো উঠুন। ওহো, আর কিছু সময়। জড়ানো কণ্ঠে বলা বাক্যটি তীব্রভাবে কর্ণ স্পর্শ করল ফারহার। নেশাক্ত কণ্ঠে হুঁশ হারাচ্ছে সে। রাত থেকে একইভাবে জড়িয়ে আছে তাকে, একটুও ছাড় দেয়নি। রাতে ঘুমাতে পর্যন্ত দেয়নি ফাজিল কমান্ডার তাকে। যখন একটু ঘুমাতে চেয়েছিল ঠিক তখনই বুকে নিজের জায়গা করে নিয়েছে। না না, সরুন, আমি উঠব, ওয়াশরুমে যাব। না, আরেকটু ঘুমায়। না, ওয়াশরুমে যাব তো। এইবারে মুখ তুলে তাকালো তাসফিন, চোখের কার্নিশ লাল হয়ে আছে তার। ফারা পিটপিট করে দেখল পনায় পুরুষকে। পরপর নাক ডুবিয়ে দিল গলায়, লম্বা নিঃশ্বাস টেনে কিতখোত একইভাবে শুয়ে রইল। হাঁসফাঁস করছে পাড়া। চট করে পাশের তোয়ালে তুলে কোমরে জড়িয়ে নিল তাসফিন। উঠে দু হাতে পাজা কোলে তুলে নেয় তুলে ফুটফুটে বউটাকে। পরনের সাফেদ রঙা শার্ট এখন শুকিয়ে গেছে, যা বাকি রাতটুকু ফারহার নাজুক বদনে লেপ্টে ছিল। আমি পারবো যেতে, পারবে না সুখ? ওয়াশরুমের দরজার সামনে আস্তে করে ফারাকে নামিয়ে দিল তাসফিনের দিকে তাকাতে পারছে না ফারা। এক টুকরো সাদা বস্তে নিজেকে ঢেকে রেখেছে সুদর্শন পুরুষ। তাকে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখছে ফারহা। খুব কাছ থেকে আদুরে আদুরে ভাব, উন্মাদতা আর অস্থির হয়ে বলা প্রতিটি বাক্য শুনেছে ফারহা। দাঁড়িয়ে থাকা বড্ড মুশকিল। চট করে ভিতরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল ফারা। এলোমেলো চুলগুলো আরও একটু এলোমেলো করে দরজার দিকে তাকালো তাসফিন। উষ্ঠপটে খেলে চলেছে দুষ্টু হাসি, যে হাসি টুকু শুধু। ঘড়ির কাঁটা টিকটিক করে শব্দ এগিয়ে চলছে। বিকাল হয়ে এসেছে প্রায়। ফারা উঠে রান্নাঘরে গিয়ে চমকালো। ইতিমধ্যে অল্প কিছু খাবার বানিয়ে ফেলেছে তাসফিন, সেগুলো টেবিলে রাখা আছে। চমকের পর চমক পাচ্ছে ফারা। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ তো বড্ড রোমান্টিক আর বেপরোয়া, তা বুঝতে আর বাকি নেই ফারহার। ঠোঁটের কোণে দেখা মিলল অমায়িক হাসিটা। চলে আসুন মিসেস শেখ। হো। নাজুক মেয়েটা ছোট ছোট কদম ফেলে এগিয়ে এলো। কাছাকাছি আসতেই আরও একটি অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসল তাসফিন। চেয়ারের বদলে নিজের কোলে টেনে নিল লজ্জায় আড়ষ্ট হওয়া প্রণয় কন্যাকে। থমকালো চমকালো বটে ফারহা।
পিঠা খুব অসুস্থ। নিহাল সকাল সকাল তাকে দেখতে গিয়েছে। বাড়িতে কেউ নেই, তার চাচা চাচি সেই ছেলেটাকেই দেখতে গিয়েছে যার সাথে পিঠার বিয়ে ঠিক করেছে। ঘরে ঢুকেই দেখলো বসার ঘরে এলোমেলোভাবে বসে আছে পিঠা। চোখ মুখ কেমন শুকিয়ে গেছে মেয়েটার। মেয়েটা নিজের বড্ড অযত্ন করে। আচ্ছা, নিহাল কেন পারছে না তাকে ভালোবাসতে? কেন পারছে না একটুখানি মনে জায়গা দিতে? দরজায় কড়া নাড়তেই হকচকিয়ে বসলো পিঠা। চোখের সামনে নিহালকে দেখে পিলে চমকে ওঠে তার। আপনি আপনি এখানে? নিহাল উপর নিচে মাথা দোলায়। জর্দগ্ধ শরীরে উঠে দাঁড়ালো পিঠা। চওড়া হেসে বলে, ভেতরে আসুন। ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো নিহাল। সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে শুধায়, চোখ মুখের এমন অবস্থা কেন? শুনলাম জ্বর এসেছে। নিহালের কথায় ভরকালো পিঠা। শুকনো ঠোঁট জোড়ায় আলতোভাবে ভিজিয়ে বড় আবদার করে বলল, আমার একটা আবদার আছে, রাখবেন? ভুরু বাঁকালো নিহান। সন্দিহান কণ্ঠে শুধায়, কি আবদার? পিঠা নিজেদের মধ্যে দূরত্ব ঘুচিয়ে সাহস করে হাতটা ধরে নিহালের। অশ্রুসিক্ত নয়নে ফিসফিসিয়ে বলল, আমাকে বিয়ে করবেন নিহাল? আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু আমি যে আপনাকে ছাড়া কাউকে কল্পনা করতে পারি না। আমার ভীষণ দম বন্ধ লাগে। প্লিজ আমাকে বিয়ে করে নিন। আমি কখনো স্ত্রীর অধিকার চাইব না, শুধু আপনার সাথে থাকতে চাই, আপনার আশেপাশে থাকতে চাই। কর্ণগোচরে বাক্যগুলো স্পর্শ করা মাত্রই ছিটকে দূরে সরে এলো নিহাল। মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি আজে বাজে কথা বলছো? প্লিজ প্লিজ, আপনি আমাকে বিয়ে করে নিন। আমি কথা দিচ্ছি কখনো আপনার কাছে ভালোবাসা চাইব না। নিহাল আশ্চর্য হচ্ছে, শরীর কাঁপছে তার প্রচণ্ড রাগে। কিরমিরিয়ে বলল, আমার ভুল হয়েছে এখানে আসা, আমার মোটেও আসা উচিত হয়নি। কথাটা তীরের ফলার মতো বুকে এসে বিঁধে পিঠার, কিন্তু নিহাল তো দেখে না। রাগ নিয়ে বেরিয়ে গেল দরজা থেকেই। ফ্লোরে বসে হো হো করে শব্দে কেঁদে ওঠে মেয়েটা। একতরফা ভালোবাসাগুলো এত কষ্টের হয় কেন? গাড়ি চলছে আপন গতিতে অবিরাম, অকুত ভয়ে। পথের ধারে জমে থাকা ধুলো বালি, চাকা ঘূর্ণনময় বাতাসে উড়ে যাচ্ছে ধুলোর পরত। পেছনে রয়ে যাচ্ছে অস্পষ্ট এক স্মৃতি মাখা রেখা। জীবনের মতো এই চলার পথের মাঝে কোথাও থেমে থাকার নাম নেই। আকাশের সূর্য যেন এক নীরব সাথী। তার আলোয় গাড়ির ধাতব গায়ে পড়েছে সোনালি ঝিলিক। চারপাশে নীরব প্রকৃতি, মাঝে মাঝে এক আধটা পাখির ডাক। আর রাস্তায় সেই গাড়ির একটানা গতিতে। কোথায় যাওয়া হচ্ছে জানা নেই ফারহার। এই তো সকালের খাবার শেষ হতে না হতেই তাকে নিয়ে বেরিয়ে পড়েছে তাসফিন। বলছেই না কোথায় যাচ্ছে। আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? জাহান নামে। তাসফিনের প্রতিউত্তর শুনে ঘাবড়ে গেল ফারহা। একটু ভালো করে কথা বলতে পারেন না? এমন কেন করেন? কাছে আসো, এত ভালো করে কথা বলবো যে কেঁদে ফেলবে। মুখখানি চুপসে গেল ফারহার। মিনমিনিয়ে গলায় বলল, সদা এমন করেন কেন আপনি? ভুরুদয় কুঞ্চিত করে তাকালো তাসফিন। প্রশ্নবদ্ধ চোখে শুধায়, কেমন করি? প্রতি উত্তরে কিছু বলল না ফারহা। চুপটি করে বসে রইল। কোথায় যাচ্ছে তা জানা নেই, কিন্তু যেতে যেতে এই সফরটা তো একটু উপভোগ করাই যায়। জানালার কাচ নামিয়ে দিল ফারহা। স্বচ্ছ আকাশটা তার সামনে ভেসে উঠেছে। কি সুন্দর চারিদিকটা। সারি সারি গাছপালা পিছনে ফেলে এগিয়ে চলেছে তারা। উফ, কিছু না করতেই খালি বলে এমন করি, কিছু করলে তো রক্ষা থাকবে না। কথাটা বলে চোখ টিপে তাসফিন। লজ্জা পেয়ে গেল ফারা। খুব বেফাস কথা বলে দুষ্টু কমান্ডার তার। সাইফুল বেঁচে নেই। ইতিমধ্যে খবরটা শেখবাড়িতে ঝড় তুলেছে রীতিমতো। স্তব্ধ হয়ে বসে রইল নূপুর। নিঃশ্বাস যেন বদ্ধ হয়ে আসছে তার। নিহাল এসেছে কিনখুয়াত সময় পূর্বে। তাসফিন নিজেই বলেছে তাকে এসে সবটা বলতে, এবং পরপরই যেন নূপুরকে সামলায়। তাকে সামলানোর দায়িত্ব তার। নিজের স্বামীকে নিজ হাতে শাস্তি দিয়েছে তারই ভাই। কেন এসব করেছে তাসফিন ভাইয়া? নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে রুবিনা শেখের। নিহাল একে একে সবটা বলল। কিভাবে সাইফুল সোহাগদের সাহায্যে অস্ত্রোপচার করেছে এত বছর ধরে। শুধু এসব নয়, আরও অনেক খারাপ কাজ কর্মের সাথে যুক্ত সে। এবং কি সে ফারহার সাথে ঠিক কী করেছে। কোনো কিছুই আর শুনতে পারছে না নূপুর। চটজলদি ছুটে গেল সে নিজ কক্ষে। দরজাটা বন্ধ করে হাঁটু গেড়ে বসে পড়ল তৎক্ষণাৎ। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অবাধ্য অশ্রুকণা। কাকে ভালোবেসেছে? এমন একটা নিষ্ঠুর মানুষকে যে কিনা তার কথা বাদ দিক, তার ছোট্ট বাচ্চাটার কথাও ভাবেনি। বুকের ভেতরটা হো হো করে কেঁদে উঠল নূপুরের। গলা ফাটিয়ে চিৎকার করে উঠে সে। ড্রয়িং রুমে বসে থাকা প্রতিটি সদস্য কেঁপে উঠল তার কান্নায়। চমকালো নিহাল।
রুবিনা শেখ রেজওয়ান শেখের উপর দিকে যেতে চাইলে বাধা প্রদান করে সে। আপনারা যাবেন না কেউ, কাঁদতে দিন ওকে, বুক ভার হয়ে আছে, একটু কাঁদলে চোখের পানির সাথে সাথে ভেতরের কষ্টগুলো বেরিয়ে আসবে। আমার মেয়েটার সাথে এমন না হলেও পারত। হো হো করে কেঁদে উঠলেন রুবিনা শেখ। স্ত্রীর কান্নায় বুকে ব্যথা অনুভব করছে রেজওয়ান শেখ। হঠাৎ করে কি হয়ে গেল তাদের পরিবারের সাথে? ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে, অবস্থা খুব একটা ভালো নয়। বাইরের ঝড় কিছুই নয় নূপুরের মনের ঝড়ের থেকে। ছোট্ট মাহিরকে বুকে জড়িয়ে চুপচাপ বসে আছে সে। বৃষ্টির প্রতিটি ফোঁটার সাথে সাথে নিজের চোখের পানিটা পড়ছে টপ টপ করে। ঠক ঠক আওয়াজ হতেই চমকে ওঠে নূপুর। বসে থাকা মাহির চট করে গিয়ে দরজা খুলে দিল। আঙ্কেল! নিহালকে দেখেই কোলে উঠে গেল মাহির। মৃদু স্বরে হাসল নিহাল। পেটে সুরসুরি দিয়ে মাহিলকে হাসাতে হাসাতে অস্থির করে তুলল। আম্মু কোথায়? ভেতরে আছে। জানো আঙ্কেল, আম্মু খুব কাঁদছে, আমাকেও বলছে না কেন কান্না করে। আর বলছে আমার আব্বু নাকি আর কখনো আসবে না। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল নিহালের। ছেলেটা নিষ্পাপ, ছোট্ট একটা বাচ্চা, তার তো কোনো দোষ ছিল না। তবে কেন এমন হলো? কোনো কিছু জানা নেই তার। মাহির নিচে নানু আছে, ওনার কাছে যাও, উনি কিন্তু তোমার জন্য দই এনেছেন। দইয়ের কথা শুনে চোখ দুটো চকচক করে উঠল মাহির। ততস্থ বেগে ছুটে যায় নিচের দিকে। মলিন হাসে নিহাল। ভেতরে ঢুকে দেখে নূপুর একই ভঙ্গিতে বসে আছে। নিহাল দীর্ঘক্ষণ দ্বিধা নিয়ে এগিয়ে গিয়ে বসলো তার পাশে। নূপুর। হকচকিয়ে গেল নূপুর, ফিরে তাকালো তরিতে। চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে আছে তার। দীর্ঘশ্বাস ফেলল নিহাল। জানো, জীবনে কিছু কিছু কঠিন মুহূর্ত আসে যখন আমাদের তা সামলে উঠতে সময় লাগে, কিন্তু তারপরেও সেই কঠিন মুহূর্ত আমাদের শক্ত থাকতে হয় নিজেকে। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে মাহিরের কি হবে বলো তো? তুমি সাইফুলকে ভালোবাসো, তাই হয়তো ওর জন্য। না, বাসি না ভালো, আমি ওই শয়তানের জন্য কাঁদছি না, আমি কাঁদছি মাহিরের জন্য। আমার ছেলেটা যেন অমন না হয়। চোখে হাসে নিহাল। নূপুরের পাশে ফ্লোরে বসে পড়ে সে। লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আমি কখনো ভাবিনি সাইফুল এত নিষ্ঠুর একজন মানুষ, এতটা খারাপ, এতটা নীচ। কখনোই ভাবিনি। ফারহা আমাদের সবার খুব আদরের। আমি কখনোই ভাবিনি নরপিচাস ওর দিকে এভাবে খারাপ নজর দিবে। হুশ, চুপ হয়ে যাও, কথা বলো না নূপুর, সবটা ভুলে যাও। ভুলে যাও সেই শয়তানকে। ওরকম কেউ তোমার জীবনে ছিল, তাও ভুলে যাও। ফিরে তাকালো ঝুমুর, মুচকি হেসে বলল, ভুলে গেছি সেই কখন। কষ্ট হচ্ছে খুব? না, আফসোস হচ্ছে খুব। দুজনের মধ্যে পিনপতন নীরবতা। আকস্মিক সেই নীরবতা ভেঙে নূপুর ফিসফিসিয়ে বলল, আচ্ছা, আপনি আমার জন্য এখনও একা রয়ে গেছেন তাই না নিহাল ভাইয়া? আপনি আজও আমাকে ভালোবাসেন? থমকে রইল নিহাল। কিছু বলার মতো ভাষা নেই তার। কি করে বলবে, হ্যাঁ আমি আজকেও তোমাকে ভালোবাসি, আগামীতেও বাসবো। হ্যাঁ হয়তো। নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে নূপুর। এতটা ভালোবাসা সেদিন পায়ে ঠেলে দিয়েছিল, আজ বড্ড আফসোস হচ্ছে তার। তবে সে কখনোই চাইবে না তার মতো বোকা নির্বোধ মেয়ে নেহালের জীবনে আসুক। আসবে কি বলছে? এসে গেছে পিঠা। মেয়েটাকে দেখেছে নূপুর, নিহালকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু নিহাল, সে কেন ভালোবাসে না? ধ্যাত, কি বোকা নূপুর। সেই তো কাটা হয়ে আছে নিহালের জীবনে। অনেকের কী অবস্থা। আরিয়ান ফোন করেছে তাসফিনকে। তাসফিন বাড়িতে থাকেনি, তার কারণ আছে। সে ফেস করতে পারতো না তার বোনকে। অবশ্য এটা জানে নিহাল, আরিয়ান সবটা সামলে নেবে। আরিয়ান চিন্তিত কণ্ঠে বলল, নূপুরের অবস্থা এখন ঠিক আছে, নিহাল সবটা সামলে নিয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল তাসফিন। আমি খুব শীঘ্রই ফিরব, ততদিন তোরা ওদের খেয়াল রাখিস প্লিজ। আরিয়ান নির্বিকার কণ্ঠে বলে, তুই চিন্তা করিস না, আমরা আছি, আমরা এদিকটা সামলে নেব। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টি নেমেছে সারাদিন পরে। পাহাড়ের গায়ে যেন মেঘ ছুঁয়ে থাকা এক অলস দুপুর। দিগন্ত জুড়া সবুজে ভেজা পাহাড়গুলো ঢেকে গেছে ধোঁয়াটে কুয়াশায়। দূরের দৃষ্টিটুকু আবসা হয়ে আসে বৃষ্টির পর্দায়। ঝর্ণাধারায় শব্দ মিশে গেছে দূরের কোনো পাহাড়ি নদীর কলকল ধ্বনিতে। প্রকৃতি যেন আজ গভীর প্রেমে মগ্ন। সিমছাম কাঠের তৈরি ছোট এক রিসর্টে উঠেছে তাসফিন শেখ ও ফারা। পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা সেই রিসর্ট যেন প্রকৃতির বুকে এক নিঃশব্দ আশ্রয়। জানালার কাচের ওপাশে টুপটাপ বৃষ্টির ছায়া, আর ভেতরে উষ্ণ চা আর নিঃশব্দ দৃষ্টি বিনিময়ের মুহূর্ত। চারিদিকে পাখির ডাক থেমে গেছে, কেবল ঝরা পাতার শব্দ
আর দূরে কোথাও হারমোনিয়ামের মতো বেজে ওঠে বাতাসের গুঞ্জন। অবাক নেত্রে পল্লব ঝাপটায় ফারহা। কি সুন্দর চারিদিকটা, কি সুন্দর জায়গা লেফটেন্যান্ট সাহেব, পছন্দ হয়েছে? খুব। মৃদুস্বরে হাসল তাসফিন। ছোট কাঠের চেয়ারে এসে বসলো ফারহা। এই যে বসেছে, এখন আর নড়বে না সে। এত সুন্দর বৃষ্টি পড়ার দৃশ্য মিস করতে চায় না কোনোভাবেই। সাপের মতো গলা পেঁচিয়ে ধরে পেছনে থেকে তাসফিন। হকচকিয়ে গেল ফারহা। শুকনো ঢোক গিলে সে। কানের লতিতে আঙ্গুল ছুঁয়ে নেশাতর কণ্ঠে বলে তাসফিন, এখানে তোমাকে নিয়ে আসার কারণ অন্য কিছু মিসেস শেখ। এখানে আমার ভিন্ন রূপটা দেখবে তুমি। আমি যে ভীষণ বাজে তোমার ধারণার থেকেও বেশি। ভয়ে মৃদু কেঁপে উঠল ফারার অন্তপুর। দু হাতে চট করে তাকে কোলে তুলে নিল তাসফিন। ভারসাম্য বজায় রাখতে পা দিয়ে আঁকড়ে ধরে ফারা তাসফিনকে। ভয়ে আড়ষ্ট হলো সে। এক্ষুনি যদি পড়ে যেত। কি করছেন এসব? করিনি, করব। ভেতরে যাই। তাসফিনের লাগামহীন কথায় নিঃশ্বাস আটকে আসছে ফারহার। দেখুন, ছাড়ুন। আমার ভীষণ ভয় করছে আপনাকে। ভয় পাওয়া ভালো মিসেস শেখ। কথাটা বলে ভেতরের দিকে পা বাড়ায় তাসফিন। ফারা অস্থির কণ্ঠে বলে, কেউ দেখে ফেললে খারাপ বলবে, দয়া করে ছাড়ুন। কেউ দেখবে না। এখানে কেউ নেই। এই পুরো রিসর্ট আমি একা বুক করেছি। চমকে তাকালো ফারা। রিসর্টটা খুব একটা বড় না, তবে তাসফিন একাই বুক করেছে শুনে বেশ অবাক হয়েছে সে। প্লিজ ছাড়ুন, আমি বাইরে বৃষ্টি দেখব। তাসফিন ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, হেই, আগে আমাকে দেখো। আমি তোমাকে দেখে তৃষ্ণা মিটায়। আই এম গোয়িং টু টেক অল অফ ইউ টু নাইট, এভরি ইঞ্চ মাই লাভ। ফারা ছটফট করে কাঁপতে কাঁপতে বলল, না প্লিজ। তাসফিন মুচকি হাসে, ইয়েস আই অ্যাম। লজ্জায় কান গরম হয়ে আসছে ফারহার, কিন্তু তাসফিন থামে না। এগিয়ে যেতে লাগলো রুমের দিকে। ফাঁকা ঢোক গিলে ফারহা। খুব ভয় করছে লোকটাকে। কি হবে এখন? সেদিন তো এরকম করেননি, এখন এমন করছে কেন? ঘোর লাগা দৃষ্টিতে তাকালো তাসফিন। মাদকতা মিশানো কণ্ঠে বলে, তোমার ফার্স্ট টাইম ছিল তাই জেন্টালম্যান ছিলাম, বাট নাও দ্য জেন্টালম্যান ইজ গন অ্যান্ড দ্য ফায়ার হাউস জাস্ট বেগন। চলবে ইনশাআল্লাহ।